বাবু নির্বিশেষে বয়সের দিক থেকে যারা আমার বয়োজ্যেষ্ঠ, আমার সমবয়সী এবং অনুজ, সকলকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি কথা শুরুর আগে মায়ের ভাষা রক্ষা করার সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে দেশে বিদেশে আন্তর্জাতিক পরিসরে যারা জীবন দিয়েছেন, ভাষা শহীদের সম্মান অর্জন করেছেন, তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো না। আমাদের মধ্যে উপস্থিত আছেন, মঞ্চে আসীন আছেন সুধীর চট্টোপাধ্যায় মহাশয়, তিনি পরিচিত সুভদ্রা। তিনি বিস্তৃত পরিসরে সামগ্রিকভাবে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন। সংক্ষিপ্ত পরিসরে আমি 2-4টি বিষয় আপনাদের দৃষ্টিতে আনবার চেষ্টা করব। 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক সংগঠন নভেম্বর মাসে তাদের একটি সাধারণ বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা পৃথিবীতে প্রতিপালিত হোক, এই প্রশ্নে একটি প্রস্তাব তারা উত্থাপন করেছে। তার প্রেক্ষাপট হচ্ছে বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান, পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গড়ে ওঠার পূর্বে পূর্ব পাকিস্তানে ভাষার দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, মাতৃভাষা বাংলা ভাষা, সেই ভাষাকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়ে দেশে দেশে যাতে এই দিবসটি উদযাপিত হয়, তার জন্য তারা ইউনেস্কো সভা প্রস্তাব উত্থাপন করেছে এবং বাংলাদেশের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন। তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সভা তাদের এই প্রস্তাব সাড়ম্বরে তারা গ্রহণ করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন আন্তর্জাতিক পরিসরে পরবর্তী পর্যায় থেকে মাতৃভাষা দিবস প্রতিপালিত হবে। 2000 সালে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে দেশে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত এবং তার যে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, তার অস্তিত্বকে সুরক্ষিত করা, সংহত করা, তাকে সম্প্রসারিত করা, বিকশিত করা। শুধু নিজের মায়ের ভাষা না, অন্যের মাতৃভাষা। সঙ্গে সঙ্গে ভাষার সাথে সংস্কৃতির একটা সুনিবিড় সম্পর্ক আছে। যে আন্তর্জাতিক মাতৃভাষার দিনে আন্তর্জাতিক পরিসরে সংস্কৃতির মধ্যে যে বৈচিত্র্য, তার প্রতিও মর্যাদা সম্মান প্রদর্শন করার সঙ্গে সঙ্গে প্রত্যেকের নির্দিষ্ট যে কৃষ্টি সংস্কৃতি, তাকে সুসংহত করার জন্য আন্তর্জাতিক পরিসরে যাতে আমরা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে ভূমিকা গ্রহণ করি।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2000 সাল থেকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিপালিত হয়ে আসছে। আমাদের দেশ যখন ভাগ হয়, ভারতবর্ষ, ভারত এবং পাকিস্তান, তার মধ্যে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, একটা থেকে আরেকটার দূরত্ব অনেক। বাধ্যত ভৌগোলিক অবস্থার নিরিখে বিচার করলে পর এরকম ভাবে একটা রাষ্ট্র গড়ে ওঠা, সেটা প্রথম থেকে একটা প্রশ্ন ছিল, সংশয় ছিল। আমি সেই জায়গায় যাচ্ছি না। 48 সালে তৎকালীন যে পাকিস্তানের সরকার, তারা উর্দু ভাষাকে গোটা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক ভাষা, লেখাপড়া সমস্ত ক্ষেত্রে উর্দু ভাষাই হবে একমাত্র মাধ্যম। কিন্তু পাকিস্তানে, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকে যেটা বাংলাদেশ, তার শতকরা 90% বেশি বাংলা ভাষাভাষী। এবং এমনকি পশ্চিম পাকিস্তান উর্দু ভাষীর সংখ্যা বেশি হলেও সেখানেও একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাভাষী মানুষ ছিলেন। সবটা মিলিয়ে প্রকৃত অর্থে তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাই ছিল বেশি। এই পরিস্থিতিতে বাংলা ভাষাভাষী মানুষ, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা জনগণ, এদের মধ্যে যারা বাংলা ভাষাভাষী, তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং তারা দাবি উত্থাপন করতে শুরু করেন, উর্দু ভাষা নিয়ে আমাদের কোনো বিরূপ মনোভাব নেই, কিন্তু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং সারা দেশের মধ্যে সংখ্যার দিক থেকে এটা হচ্ছে বৃহত্তর অংশের জনগণের ভাষা। এই ভাষা কেন রাষ্ট্রভাষার অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পাবে না? 1948 সালে পাকিস্তানে তাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সরকার তৈরি হয়েছে, তারা সংবিধান ইত্যাদি তৈরি করবেন, তার জন্য নির্বাচিত প্রতিনিধি নিয়ে তাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছে। তাতে ধীরেন্দ্রনাথ দত্ত নামে একজন সেই সংসদের সদস্য, পূর্ব পাকিস্তানের বাসিন্দা, তারও মাতৃভাষা বাংলা, তিনি সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে দাবি উত্থাপন করেছিলেন, উর্দু ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা আপনারা দিয়েছেন, তার প্রতিবাদ আমরা করছি না, কিন্তু বাংলা ভাষাকে কেন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হবে না? এবং এই ভাষা প্রশাসন, সরকার পরিচালনার ক্ষেত্রে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে, তাদের পাঠ্যপুস্তক, পরীক্ষায় উত্তর লেখা, এই সমস্ত ক্ষেত্রে এই ভাষার মর্যাদা থাকতে হবে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার তাতে গুরুত্ব দেয়। গত বছরে 1952 সাল 21শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটা কনফারেন্স হল আছে, সেই হলে তৎকালীন পাকিস্তান সরকারের একটা প্রশাসনিক সভার আয়োজন করা আছে। তাতে পূর্ব পশ্চিম উভয় পাকিস্তানের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা, যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, তাদের সাথে আরো কিছু, তারা তাতে উপস্থিত হওয়ার কথা। পূর্ব পাকিস্তানে, বিশেষ করে ঢাকাকে ভিত্তি করে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই যে সভাটা, বৈঠকটা অনুষ্ঠিত হবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরেই, তারা ঠিক করলেন এখানে গিয়ে আমরা আমাদের দাবিতে সোচ্চার হব। যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা অংশ এখানে উপস্থিত হয়ে সভা বৈঠকের আয়োজন করছেন, প্রতিনিধিদের আমরা পাবো, সেখানে আমাদের এই বক্তব্যটা আমরা উপস্থিত করব। এই খবর পেয়ে
তৎকালীন পাকিস্তান সরকার ঢাকাতে 144 ধারা জারি করে সভা সমাবেশ মিছিল ব্যান ঘোষণা করে। তাতে ভাষা দিয়ে 48-এর পর বিশেষ করে পূর্ব পাকিস্তানে একটা সর্ববাদী সংগঠন তৈরি হয়েছে, দলমত নির্বিশেষে, ভাষার নির্বিশেষে। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হল। তারা একদিন আগে বৈঠকে বসলেন, সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, এবং ডেপুটেশন ইত্যাদি খবর তারা পেয়েছে, এগুলো চলবে না, এগুলো করতে গেলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আমরা কি করব? সবাই যারা উপস্থিত বরংশ তারা সিদ্ধান্ত নিলেন এই পরিস্থিতিতে আমাদের পক্ষে এখানে যে বৈঠকটা হবে সেখানে মিছিল ইত্যাদি করে গিয়ে আমাদের এই দাবিগুলো উপস্থিত করতে যাওয়াটা ঠিক হবে না, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এবং এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হলো এখানে 21শে ফেব্রুয়ারি মিছিল টিছিল করে তাদের কাছে ডেপুটেশন দেওয়া হবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের যে হোস্টেল, সেই হোস্টেলের কিছু ছাত্র তারা বললেন আপনাদের এই সিদ্ধান্ত আমরা মানি না, আপনারা মিছিল করবেন কি করবেন না আমরা জানি না, আমরা প্রতিবাদ করব। সংখ্যায় আমরা যাই হই না কেন, হাতি গোনা যদি কিছুও হয় আমরা মিছিল করব, ওখানে যে বৈঠক হবে সেখানে আমরা যাব, আমাদের দাবি আমরা উত্থাপন করব। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে, এই দাবি আদায়ের জন্য তাদের উপর আমরা চাপ সৃষ্টি করব। তো পরদিন দেখা গেল পুলিশ পল্টনের ছলা, রাস্তাঘাটে মানুষ বেরোতে পারছেন না। এর মধ্যে এই যে ছাত্ররা উদ্যোগ নিলেন, তারা এই মিছিল সংগঠিত করার একটা প্রয়াস তারা গ্রহণ করেন এবং এরা যখন রাস্তায় বেরোতে শুরু করেছেন তখন নানা অংশের মানুষ যারা এক সময় আগের দিন বা তার আগের দিন সিদ্ধান্ত নিয়েছিল না এই মিছিল টিছিল করা যাবে না, তাদের এই সিদ্ধান্ত উপেক্ষা করে নানা অংশের মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার জন্য ঘর থেকে বেরিয়ে আসতে থাকে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে যে চত্বর দেয়াল ঘেরা, এটা অতিক্রম করে ভেতরে ঢুকে যেখানে বৈঠকটা হওয়ার কথা, বৈঠক আরম্ভ হয়েছে কিনা এটা কেউ জানে না, সেখানে তারা উপস্থিত হতে চাইছেন। এই পরিস্থিতিতে এই মিছিলকে ছত্রখান করার জন্য পাকিস্তানের সরকারের পুলিশ বাহিনী তাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। প্রথম লাঠি চালান, কাদা ব্যাগের ছুড়ে, মানুষকে আটকাতে পারছে না, তারপর গুলি ছুটতে আরম্ভ করে। তাতে গিয়ে সেখানে 3 জন মৃত্যুবরণ করে, আহত হয়েছেন একজন, অনেক, তার মধ্যে একজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সেও সেখানে মৃত্যুবরণ করেন। এই যে 4 জন, তারাই সেদিক থেকে ভাষা শহীদ হিসাবে সারা পূর্ব পাকিস্তানে তারা স্বীকৃতি অর্জন করে। 52 সাল এই ঘটনা ঘটল। 53 সাল থেকে গোটা তৎকালীন পূর্ব পাকিস্তানের এই দিনটিতে গোটা পূর্ব পাকিস্তানের জেলায় জেলায় উদ্যোগ নিয়ে শহীদ বেদি তৈরি হচ্ছে, দলমত নির্বিশেষে মানুষ সংগঠিত হচ্ছে, সেখানে গিয়ে তারা মালা পরাচ্ছেন, সেখানে বোম জ্বালাচ্ছেন, শপথ গ্রহণ করছেন। আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং পর্যায়ক্রমে যেটা দেখা গেল ভাষার দাবির মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের আন্দোলন কিন্তু সীমাবদ্ধ থাকলো না। সেখানে তাদের গণতন্ত্রের উপর পাকিস্তানের সরকার আক্রমণ সংঘটিত করতে শুরু করল। তাদের যে সংসদীয় নির্বাচন, যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে বেশি, সংসদের যে আসন সংখ্যা সেটা পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে বেশি, তাতে যে ভোটাভুটি হয়েছে, যারা জয়যুক্ত হয়েছে তাদের বড় অংশ তৎকালীন পাকিস্তানের যে শাসক দল তাদের যাতে সংখ্যায় বেশি, স্বাভাবিকভাবে এই সরকার গঠন করতে গেলে পরে এই অংশের যারা নেতৃত্ব তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেখানে চলে যাবে
এটা তৎকালীন পাকিস্তান সরকার কোনো মতেই মেনে নিতে রাজি না, তাদের হাতে ক্ষমতা তুলে দিতে রাজি না, ফলে গণতন্ত্রের উপর তারা আক্রমণ সংগৃহীত করলো। এই নির্বাচনী ফলাফল তাকে তারা গুরুত্ব দিতে রাজি না, এবং এই সাথে অর্থনৈতিক যে সমস্যা, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের আয় নাই, উপার্জন নাই, চাকরি নাই, বাকি নাই, ক্রয় ক্ষমতা নাই, জীবনযাত্রার মান নিচের দিকে চলে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো একসাথে চলে আসলো। ভাষার দাবি, গণতন্ত্রের দাবি, অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থনৈতিক জীবনধারার মান উন্নত করার দাবি, এই সবটা মিলিয়ে এটা একটা জাতীয় আন্দোলনের চেহারা সেখানে নিল, যার মধ্য দিয়ে 1971 সালে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের অভ্যুদয় হল। আমি সংক্ষিপ্ত ভাবে প্রেক্ষাপটটা আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। এবং এরপর থেকে নতুন বাংলাদেশ সরকার শহীদ মিনার তৈরি করে জাতীয় কর্মসূচি 20 মধ্যরাত্রি 12টা বাজার পর 21 তারিখ শুরু হয়ে যায়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা প্রথম শ্রদ্ধা প্রদর্শন করেন সেখানে। তারপর সমস্ত মানুষ দলে দলে লাখে লাখে সমবেত হয়ে তারা সেখানে শ্রদ্ধা অর্জন করে এবং এটা চলতে থাকে। একে ভিত্তি করে সেখানে তাদের একটা আন্তর্জাতিক বইমেলা সংগঠিত হয়। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যারা প্রকাশক নতুন নতুন বই নিয়ে সেখানে তারা হাজির হন, এবং তার মধ্য দিয়ে তাদের নিজেদের ভাবের আদান প্রদান, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড তার বিনিময় ঘটে। তার মধ্য দিয়ে একটা সংহতির ভাবনা, আন্তর্জাতিক সংহতির ভাবনা সেখানে প্রসারিত হয়। এই প্রক্রিয়ায় সেখানে চলছিল। এরকম পরিস্থিতিতে এটা শুধু বাংলাদেশের মধ্যে কেন থাকবে, এবং বাংলাদেশে এই যে আন্দোলনটা, তাতে করে আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, এই রাজ্যগুলোর মধ্যে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। এবং আপনার তৎকালীন বাংলাদেশের এই ভাষার দাবি যে আন্দোলন, তাতে দেখা গেছে ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে এখানকার গণতান্ত্রিক শক্তি এই আন্দোলনের প্রতি তাদের যেমন নৈতিক সমর্থন ছিল, যে রাজ্যগুলোর কথা আমি উল্লেখ করলাম ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এখানে একটা সক্রিয় ভূমিকা এখানকার বঙ্গভাষী অংশের মানুষ যারা এবং গণতান্ত্রিক অংশের মানুষ যারা, তারা সেখানে কিন্তু নেওয়ার চেষ্টা করতেন, এবং সেই ধারা আজকে অব্যাহত আছে। তার নিদর্শন আপনাদের এই উত্তর মেদিনীপুরে এই যে অনুষ্ঠানটা আজকে এখানে আয়োজিত হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যদিও ভিন্ন ধর্মের, তারপরেও আপনারা পূর্ব মেদিনীপুরে যেভাবে এই অনুষ্ঠানে সমবেত হয়েছে, আমি যে কথাটা বলবার চেষ্টা করলাম তার যে বাস্তবতা, এটা আপনারা কিন্তু এখানে প্রমাণ করছেন। তো এটা আপনার 2000 সাল থেকে শুরু হয়েছে, এবং এখানে যেটা বিশেষ করে বলা দরকার, যারা আপনার ভাষা চর্চা করে তাদের বিশেষ করে বক্তব্য, আপনি 7টা 10টা ভাষা শিখতে পারেন, জানতে পারেন, কিন্তু একটা ভাষা আপনাকে ভালো করে জানতে হবে, শিখতে হবে। এবং তাদের পরামর্শ হচ্ছে সেটা নিশ্চিতভাবে মায়ের ভাষা, যেটাকে আমরা মাতৃভাষা বলি, এই ভাষা যদি আপনি আয়ত্ত ঠিক মতো করতে পারেন, তাহলে পরে অন্যান্য ভাষা যখন আপনি শিখবার চেষ্টা করছেন, সেই ভাষা আয়ত্ত করা আপনার পক্ষে কঠিন হবে না। এবং একই সাথে সংস্কৃতির যে পরিবর্তন, ভাষার সাথে মিলিয়ে সেই সাংস্কৃতিক যে বৈচিত্র্য, তাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ভূমিকা গ্রহণ করতে হবে। এই বক্তব্য তারা কিন্তু সেখানে উপস্থিত করার চেষ্টা করে। ফলে যে কথাটা এখানে বিশেষ করে উল্লেখ করা দরকার, আমি শুধু আমার নিজের মায়ের ভাষার প্রতি সম্মান দেখাবো, অন্যের যে মায়ের ভাষা তাকে যদি আমি সম্মান দেখাতে না পারি, তাহলে আমার মা, আমার যে ভাষা, সেই ভাষাটা তো অন্যরা সেইভাবে সম্মান দেখাবে না, শ্রদ্ধা করবে না। কাজে এটা মাথায় রাখতে হবে। এই যে আন্তর্জাতিক ভাষা দিবস, তার মূল কথা হচ্ছে মাতৃভাষার প্রতি সমান মর্যাদা, এবং এই যে সাংস্কৃতিক যে বিষয়, তার মধ্যে যে বৈচিত্র্য, তার প্রতি আমাদের সমান মর্যাদা প্রদর্শন করতে হবে। তার যে কৃষ্টির মধ্যে যে বৈচিত্র্য, তার প্রতি আমাদের সমান মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই জায়গাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি
ভালো না। এখানে গত আগস্ট মাসে সরকার পরিবর্তন হয়েছে, ছাত্ররা আন্দোলন সংগঠিত করেছে তৎকালীন বাংলাদেশ সরকারের দুর্নীতি, স্বজনপোষণ, গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ, ভোটের অধিকার হরণ, এগুলোর বিরুদ্ধে। এবং পর্যায়ক্রমে একটা সময় গিয়ে এই সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতা ত্যাগ করে রাষ্ট্র ছেড়ে আমাদের ভারতবর্ষের কোন জায়গায় আশ্রয় দিতে বাধ্য হয়েছে। এখানে একটা নতুন সরকার তৈরি হয়েছে, তারা নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি ঠিক ভাবে রক্ষা করতে পারছেন না। ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেবেন, গণতান্ত্রিক অধিকার দেবেন এবং তাদের জীবনের যে মূল সমস্যা অর্থনৈতিক সমস্যা, এই সমস্যা থেকে সেই মানুষদেরকে উদ্ধার করবার জন্য তারা ভূমিকা নেবেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 6 মাস রীতিমতো অতিবাহিত হচ্ছে, এই সমস্যাগুলো সুরা সেখানে হচ্ছে না, বরং উল্টো দেখা যাচ্ছে সেখানকার যারা সংকীর্ণ নয়, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করে, এরা মাথা চাড়া দিয়ে উঠছে। এদেরকে গৃহবন্দী করে রাখবার জন্য আগের সরকার আইন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। নতুন যে সরকারটা ক্ষমতায় আসলো এই সমস্ত এই আইনগুলি তুলে দিয়েছে, তাদের মুক্ত করে দিয়েছে, তারা পথে নামছে এবং ছাত্র আন্দোলনের শক্তিকে ব্যবহার করে তারা তাদের নিজেদের ভাবনা চিন্তা এখন তাদের সমাজে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। এই জায়গায় সংখ্যালঘু অংশের মানুষ যারা, এই শুধু হিন্দু না, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাদের বিরুদ্ধে তারা সেখানে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। এটা সেখানকার একতা, সংহতি, সম্প্রীতি তাকে বিনষ্ট করছে এবং এটার মধ্য দিয়ে তাদের যে অন্যান্য গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক যে সমস্যা, এগুলো নিয়ে ভাববার সময় কোথায়, এই প্রশ্নে কিন্তু মানুষ নিজেদের মধ্যে খেয়ে করার চেষ্টা করছে। এটা সেখানকার পরিস্থিতি ভালোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগের সরকারকে উচ্ছেদ করে নতুন এক অন্তর্বর্তীকালীন সরকার তারা তৈরি করলেন, সেদিকে যাওয়ার পরিবর্তে আভ্যন্তরীণ পরিস্থিতিটাকে বহুমুখী দিক থেকে জটিল থেকে জটিলতর করে তোলার চেষ্টা করছে। এরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশে কোনো কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ এই ঘটনাকে ব্যবহার করে তারা একটা স্লোগান তুলবার চেষ্টা করছে, বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত। এটা সঠিক কথা না, শুধু হিন্দুরা আক্রান্ত। আমি যেটা উল্লেখ করার চেষ্টা করলাম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিমদের মধ্যেও যারা সংখ্যালঘু, এরাও সেখানে আক্রান্ত হচ্ছে। আবার এটাও ঘটনা, বাংলাদেশে মুসলিমরা যারা সংখ্যা গরিষ্ঠ, তাদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক, তারা এই জিনিসকে সমর্থন করেন না। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংখ্যালঘু অংশের মানুষ যারা, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আমি আপনাদের জানার জন্য রামকৃষ্ণ মিশন ত্রিপুরা আছে, আপনাদের এখানে আছে, বাংলাদেশও আছে। আমাদের ত্রিপুরা রামকৃষ্ণ মিশনের যিনি প্রধান ছিলেন একটা দীর্ঘ সভা, তাকে রামকৃষ্ণ মিশন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। এই ঘটনা যখন সেখানে চলছে, আমরা জানবার চেষ্টা করেছিলাম রামকৃষ্ণ মিশন সেখানে কিরকম আছেন, তারা যে জায়গায় আছেন তাদের অবস্থা দেখতে। সেখান থেকে আমরা খবর পেলাম তারা আমাদের জানাচ্ছেন দায়িত্ব নিয়ে যে আমাদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমাদের এখানে সংখ্যাগুলো মুসলিম অংশের মানুষ, আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকা রক্ষা, সুরক্ষিত করা, সম্প্রীতি বজায় রাখবার জন্য তারা কিন্তু অগ্রণী সেখানে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। গত যে দুর্গোৎসব গেল, সেখানে হিন্দু অংশের, বড় অংশের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এবার দুর্গা পূজা করবেন না, কিন্তু মুসলিমদের মধ্যে ধর্মনিরপেক্ষ যারা সংখ্যালঘু, তারা গিয়ে এদেরকে বললেন যে না, এটা করা যাবে না, পুজো আপনারা করবেন, ভয় পাবেন না, আমরা আছি, আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেব। পুলিশ পল্টন কি ভূমিকা নেয় বা নেয় না, এটা আপনাদের দেখার বিষয় না, পুজো আপনাদের করতে হবে। না হলে বাংলাদেশের আমরা যারা নাগরিক, আমাদের সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ভুল ধারণা তৈরি হবে। আমরা তো এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি। পুজো হলো, নির্ঝম জায়গায় পুজো হলো, এবং পত্রিকায় দেখলাম এই পশ্চিমবাংলার এই সবচেয়ে বড় যে পত্রিকা বাংলা ভাষায় বেরোয়, আনন্দবাজার পত্রিকা আমি দেখলাম, সেখানে দশমীর যে ভাষণ হলো, সেই ভাষণে মূল যে জায়গা 2 লক্ষের উপর মানুষ সমবেত হয়েছেন, কোন ঘটনা ঘটেনি। সেখানকার সংখ্যাগুলো অর্থাৎ মুসলিম অংশের মানুষ, তারা নিরাপত্তা রক্ষা করে এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে সাহায্য করেছেন। আমাদের এখানে
আমি আস্তে আস্তে লক্ষ্য করছিলাম আপনাদের বিজ্ঞাপনের এই অনুষ্ঠানে বিজ্ঞাপনের হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার উদ্দেশ্য নয়। তাদের প্রধানমন্ত্রীর ছবি আছে এবং এখন আপনাদের পশ্চিমবাংলায় বিধানসভার বিরোধী দলের যিনি নেতা তারা আমি ছবি লক্ষ্য করলাম, তাদের ছবি দিয়ে এই আবেদন যারা রাখছেন তারা কোন সংগঠন জানে না, কিন্তু তারা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তাকে তারা এক্সপায়ার করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তার ছবি দিয়ে তাকে তারা এক্সপায়ার করার চেষ্টা করছেন, তারা তাদের বিরুদ্ধে কথা বলছেন না। বাংলাদেশে শুধু হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অদ্ভুত ঘটনা। একটা সময় আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ কেউ কেউ বলতে শুরু করেছিলেন হিন্দুদের সেখানে নিরাপত্তার ব্যবস্থা চাই, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, নিরাপত্তার ব্যবস্থা চাই। ভারতবর্ষে কি হচ্ছে? রাজ্যে রাজ্যে সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিম অংশের মানুষ এখন শুরু হয়েছে, খ্রিস্টান যারা তাদের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত হচ্ছে। কারা সংঘটিত করছে আমি নাম উল্লেখ করতে চাইছি না, এটা রাজনৈতিক কর্মসূচির অনুষ্ঠান না, কিন্তু আপনারা যারা খবর রাখেন তারা জানেন তারাই উদ্দেশ্যমূলক ভাবে বাংলাদেশের যে ঘটনা চলছে এটাকে বাংলাদেশের মানুষের সমর্থন করেন না, আমাদের ভারতবর্ষের যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ তারাও সমর্থন করেন না, বিরোধিতা করেন। এই জায়গায় দেখা যাচ্ছে এই ছোট্ট একটা সংকীর্ণ অংশের শক্তি এখানে তথাকথিত হিন্দু ঐক্যের নাম করে এখানকার গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডলকে নষ্ট করার চেষ্টা করছে উদ্দেশ্য বলো। কাজে এই যে প্ররোচনাত্মক স্লোগান এগুলোর বিরুদ্ধে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যখন ভাষা শহীদদের স্মৃতি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, প্রত্যেকের মায়ের ভাষাকে সম্মান দিতে চাইছি, প্রত্যেকের কৃষ্টির সংস্কৃতিকে আমরা সমান মর্যাদা দিতে চাইছি, তাকে নস্যাৎ করবার জন্য এই যে ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত আমাদের দেশের ভিতর চলছে, পশ্চিম বাংলাতেও চলছে, তার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, নিজের মায়ের ভাষাকে যেমন রক্ষা করতে পারবো না, নিজের সংস্কৃতিকে যেমন রক্ষা করতে পারবো না, আমাদের যে ঐক্য, আমাদের যে সংহতি, আমাদের যে সার্বভৌমত্ব, যার বিরুদ্ধে নানা কৌশলে আক্রমণ সংঘটিত করবার একটা অপচেষ্টা চলছে, তাকে কিন্তু প্রতিহত করা যাবে না। তাকে যদি প্রতিহত আমরা করতে না পারি, আমাদের দেশের অবস্থা কি? জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, গ্রামের মানুষ লড়াই করে যে রেগাত দাবি আদায় করা হয়েছিল বছর 100 দিন, এটা এখন 30 দিন 32 দিনে নিয়ে গেছে। 9 কোটি মানুষের নাম এই তালিকা থেকে তারা বাতিল করে দিয়েছে। পশ্চিমবাংলার এই অভিজ্ঞতা, নগরে গরিবদের কোনো কাজ নেই, বেকারদের নিয়মিত চাকরি নেই, আর্মিতে যারা বুক চিতিয়ে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন, তাদের নিয়মিত চাকরি বন্ধ করে দিয়েছে, চুক্তির ভিত্তিতে তাদেরকে সেখানে নিয়োগ করার চেষ্টা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কোথায় আমরা চলে যাচ্ছে? কৃষক, আমাদের দেশের অর্থনীতি, তার মূল ভিত্তি এখনো কৃষি, 70-75 সেই কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, বছরের পর বছর ধরে লড়াই চলছে। প্রতিশ্রুতি দিয়েও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন না। এই যে বাজেট এখনো চূড়ান্ত হয়নি, এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে এই সমস্ত যে জ্বলন্ত সমস্যাগুলো, এগুলোর কোনো সুরাহা নাই। শিক্ষা এবং স্বাস্থ্য, এই যে একটু আগে এই নাটকটা তারা করে গেলেন, প্রাসঙ্গিক বিষয়, শুধু পশ্চিমবাংলার বিষয় না, সারা ভারতবর্ষে তারা এই দুটো বিষয়ের উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে, একটা স্বাস্থ্য, একটা শিক্ষা, এবং এ নিয়ে কি দুর্নীতি চলছে, নাটকের মধ্যে তারা একটা নূতন আঙ্গিকে এটা উপস্থিত করার চেষ্টা করেছেন। এই জায়গায় সারা দেশে যখন দাবি শিক্ষা জন্মগত অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব এবং শিক্ষা, দুটো দায়িত্ব যদি রাষ্ট্র না নেয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করে গড়ে উঠবে? যারা আমাদের দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভবিষ্যৎ দিনে কাঁধে তুলে নেবে, এটাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজে এর বিরুদ্ধে লড়াই যদি আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে করতে না পারি, তাহলে তো সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। এই জায়গাটায় যাতে আমরা যেতে না পারি, ধর্মের কথা বলে, ভাষার কথা বলে, সম্প্রদায়ের কথা বলে অশুভ শক্তি আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে এই এক সুন্দর যে অনুষ্ঠান উদ্যোক্তা যারা এখানে আয়োজন করলেন, নানা পদ্ধতিতে, নানা প্রক্রিয়ায়, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সমবেত হয়েছেন, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে শুধু পূর্ব মেদিনীপুর না, গোটা পশ্চিমবাংলার জনগণের উদ্দেশ্যে আবেদন করব, এই সমস্ত প্রতিক্রিয়ার চক্রান্ত মোকাবেলা করে বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য
ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে গড়ে তুলে এই জীবন সমস্যার সমাধানের জন্য সামনের দিনে একটা নতুন ধরনের আন্দোলন পশ্চিমবাংলার বুকে গড়ে তুলবার জন্য আপনারা আজকের দিনের এই ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত কর্মসূচি থেকে আপনারা গ্রহণ করবেন, শপথ নেবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আরেকবার সম্মান এবং সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। এক চাইতে সংক্ষিপ্ত পরিসরে আমি কথা শেষ করতে পারলাম না, একটু সময় বেশি নিলাম, তার জন্য মার্জনা করবেন, ক্ষমা চাইছি। ভালো থাকবেন। আমার